গুড ইভিনিং এভরিওয়ান, অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সিবিএসসি আইসিএসসি স্কুল পরীক্ষা, অ্যানুয়াল স্কুল পরীক্ষা একদম দোরগোড়ায়। তাই সময় না নষ্ট করে আমরা গ্রামারের পূর্ণ আলোচনা করব। প্রত্যেকটি চ্যাপ্টার একটি ক্লাসে একবার দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সকলে গ্রামারের পার্ট থেকে ছেড়ে যাওয়া প্রশ্নগুলো আর ছেড়ে আসবে না। সময় নষ্ট না করে আমাদের এখন মনোযোগ দিয়ে গ্রামারের এই পার্টগুলো শোনা প্রয়োজন, যেন পরীক্ষায় গ্রামার অংশ থেকে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারি। আর গ্রামার অংশ যদি একবার বোঝা যায়, সত্যি সেখানে একটা চমৎকার ফল করা যেতে পারে। আজকে আমি আসবো সেই আলোচনায়। প্রথমে আজকে আমরা গ্রামারের একটি আলোচনা করবো, সেটা হলো লিঙ্গ। লিঙ্গ গ্রামারে এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গ একে ইংরেজিতে বলে সেক্স। এইবার অধিকাংশ শিক্ষার্থী একটা জিনিস করতে গিয়ে ভুল করে ফেলে। হয়তো প্রশ্ন আসলো, লিঙ্গ কত প্রকার ও কি কি উদাহরণের সাহায্যে তুলে ধরো বা লেখো। লিঙ্গ কত প্রকার কি কি, বা এরকম আসলো শুধু লিঙ্গ কাকে বলে। যদি এই প্রশ্নের আমরা উত্তর করতে যাই, তাহলে লিঙ্গ কত প্রকার, লিঙ্গ কাকে বলে আমাদের লিখতে হবে। আমরা এটাকে সময় খুব কম, তাই খুবই তাড়াতাড়ি এটাকে যেন আমরা লিখতে পারি এবং এক্সামিনারের কাছ থেকে পূর্ণ 5 নম্বর পেতে পারি। তাই জন্য আমি এটাকে একটু ট্রিকের সাহায্যে এবং একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে শিক্ষার্থীরা বেশি নম্বর নিয়ে আসতে পারে স্কুল পরীক্ষায়, সেই কৌশল শেখাবো। তখন যদি এই প্রশ্ন আসে 5 নম্বরে ভাগ করা থাকবে, লিঙ্গ কাকে বলে 1, কয় প্রকার এটা 2, উদাহরণের সাহায্যে 3 বোঝাও, এখানে টোটালে 5 নম্বর থাকতে পারে। এই এতগুলো যদি লিখতে যাই তাহলে প্রচুর সময় নিয়ে নেবে। এমনি আমরা পরীক্ষার সময় খুবই বিভ্রান্ত হয়ে থাকি, মাথা কাজ করে না। তাই আমি একটা স্মার্ট স্ট্র্যাটেজি ব্যবহার করব, সেটা হলো ছবি বা ছকের সাহায্যে। তখন আমরা এটাকে এইভাবে লিখব। লিঙ্গকে 4টে ভাগে ভাগ করা যায়, তাহলে আমার লিখতে হলো না লিঙ্গকে 4টে ভাগে ভাগ করা যায় কি কি সেটাও লিখতে হলো না। আমি লিঙ্গকে নিলাম সরাসরি এবং তার 4টে ভাগ করে ফেললাম। যেমন পুংলিঙ্গ, তারপর স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। একই কথা, একই জিনিস আমি একটু শর্টকাটে বললাম যেন শিক্ষার্থীরা খুবই তাড়াতাড়ি এবং পাশে নিয়ে আসতে পারে। আর এইভাবে যদি কেউ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাহলে খুবই সহজে অতি দ্রুত চ্যাপ্টারটি শেষ করতে পারবে, এই টপিকটাও শেষ করতে পারবে। এবার আমি আসলে পুংলিঙ্গ কাকে বলে। পুংলিঙ্গ হলো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ছেলে, বাবা মা, ভাই বোন এবং চক ডাস্টার রয়েছে, এর মধ্যে যে পার্থক্য রয়েছে পুংলিঙ্গের মধ্যে দিয়ে, তার মধ্যে শুধুমাত্র পুরুষকেই বোঝাবে। যেমন কি বাবা, বাবা একটি পুংলিঙ্গের উদাহরণ। এখন যদি আমি বোন বাবা বলতাম তাহলে কিন্তু এটা এখানে হতো না, স্ত্রীলিঙ্গ হতো। পুংলিঙ্গের মধ্যে দিয়ে শুধু পুরুষদের বোঝাবে, বাবা, ছেলে, রাম, এইগুলো হলো পুংলিঙ্গের উদাহরণ। স্ত্রীলিঙ্গ হবে মেয়ে, মা, বোন। উভয় লিঙ্গ হলো যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি না ছেলে না মেয়ে। যেমন ডাক্তার, শিশু, শিক্ষক। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, শিক্ষক মানে আমরা ছেলেই ভাবছি, আবার অনেকে ভাবে মেয়ে হলো শিক্ষিকা। হ্যাঁ, শিক্ষক মানে এর আন্ডারে কিন্তু শিক্ষিকা রয়েছে, আর শিক্ষিকা মানে স্পেশাল বলে দেওয়া হয় যে শিক্ষিকা মানে মেয়ে শিক্ষিকা। শিক্ষক এর ইংরেজি হলো টিচার। টিচার মানে দুজনকে বোঝায়। শিক্ষক মানে সে
মহিলাও হতে পারে, কিন্তু যখন আমরা বলে দেবো শিক্ষিকা তখন এটা প্রকাশ করে যে সে মহিলা শিক্ষক। মহিলা শিক্ষককে আমরা শিক্ষিকা বলে। তাহলে পুংলিঙ্গ বুঝলাম বাবা, ছেলে, রাম। কোনো কিছু পুরুষকে বোঝালে হয় পুংলিঙ্গ, স্ত্রীকে বোঝালে হয় স্ত্রীলিঙ্গ, এবং যদি না পুরুষ না স্ত্রী উভয়কেই বোঝায় বা আমরা বুঝতে পারি না যে কাকে বোঝাতে, তখন হবে উভয়লিঙ্গ। এবং ক্লীবলিঙ্গ কখন হবে? যখন তাদের মধ্যে প্রাণ থাকবে না, যেমন চক, পেন্সিল, খাতা, বই। তাহলে আমি এটা বোঝাতে চাইলাম এই জন্যই যে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি, উদাহরণের সঙ্গে তা তুলে ধরো। যদি আমরা এই প্রশ্নগুলোকে এইভাবে না করি, লিঙ্গ লিখে তাকে চার্ট করে এই সুন্দর উদাহরণগুলো এইভাবে দিই, তাহলে আমরা পাশে পাশ পেতে পারি। কি করে সেটা দেখো। এই একটা পয়েন্ট, 2 3 4, লিঙ্গকে বললাম 5। যেহেতু আমি টেবিল করছি এখানে সংজ্ঞা দেওয়ার দরকার নেই, আমরা জানি লিঙ্গ কি। আর এখানে একটা করে উদাহরণ দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় 5-এ 5 পাওয়ার সম্ভাবনা একদম বেড়ে যায়। যদি আমি এটাকে এইভাবে সেপারেটলি লিখতাম, প্যারা চেঞ্জ করে একটা তিনটে উদাহরণ দিতাম বা লিখতাম, তাহলে পরীক্ষা আমরা ভুলে যেতাম, আমরা ভালো মার্ক করতে পারতাম। এটা হলো স্মার্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আমরা যদি করি তাহলে খুবই তাড়াতাড়ি আমরা গ্রামারের পাঠটাকে শিখতে পারবো এবং পরীক্ষা ভালো নম্বর নিয়ে আসতে পারবো। এখন আমি আলোচনা করবো গ্রামারের দ্বিতীয় পার্ট, বচন। পরীক্ষা ঠিক একইভাবে আসবে। বচন কাকে বলে, কয় প্রকার, উদাহরণ দাও। ঠিক আগের মতো এরকম প্রশ্নই আসবে, বা একটা পার্টে আসলো বা 5 নম্বরই আসার সম্ভাবনা বেশি থাকে। তখন আমরা এইগুলোকে ভেঙে ভেঙে আগের মতো দেব না, আমরা এটা কি করবো, বচন, এটাকে ইংরেজিতে বলে নাম্বার। এটা আমরা শেখার জন্য এই ইংরেজিটা লিখি, কিন্তু যখন পরীক্ষায় আমরা লিখবো তখন এটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। বচনকে আমরা ভাগ করে নিলাম 2 ভাগে, এক বচন আর বহু বচন। তাহলে এক বচন ও বহু বচন। একটি বচনে হয় এক বচন, যেমন একটি পেন, একটি কাক, একটি মেয়ে। একটি পেন, তার বহু বচন হবে দুটি পেন, একটি পেন, দুটি পেন। কিংবা এটা আমরা এরকম করতে পারি, অনেকগুলো পেন, একটি কাক, দুটি কাক। বা এটা এখানে হতে পারে কাকের দল, একটি মেয়ে, দুটি মেয়ে হতে পারে, কিংবা মেয়ের দল। তাহলে বচন করতে গেলে আমাদের বুঝতে হবে এক বচন ও বহু বচন যখন হয় তখন এক বচনে হলে একটি জায়গা, একটি দরকার, একটি হতে হবে, একটি হলে তবে। একের অধিক, সেটা 2 হতে পারে বহু বচন, 2 এর বেশি হোক, লাখ হোক, সংখ্যা যতই বেশি হোক তখন সেটি হয়ে যাবে বহু বচন। তাই দুটি বহু বচন, তেমনি অনেকগুলো, মেয়ের দল, কাকের দল, সবকিছুই বহু বচনের উদাহরণ। এখন বচন চ্যাপ্টার শেষ করলাম, নেক্সট চ্যাপ্টারে আমরা যাব পুরুষ। তাহলে এখানে আমি আর পুরুষের প্রশ্নটা লিখতাম না, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার, কি কি, উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করো। আমি একই প্যাটার্ন ফলো করছি এবং এটাকে খুবই দ্রুত করার জন্য আমি স্পিডে জিনিসটি করিয়ে যাওয়ার চেষ্টা করছি। পুরুষকে ইংরেজিতে যদি আমরা বলি পার্সন হবে,
উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। বাংলায় এই বিষয়টা মনে রাখতে গেলে শিক্ষার্থীরা সব সময় ভুলে যায়, তাই তাদেরকে আমি এটা পুরোটাই ইংরেজিতে করেছি। অনেকে ইংরেজি গ্রামারটা খুব ভালো জানে, তার সাথে এটা রিলেট করে বলতে হবে। উত্তম পুরুষ ফার্স্ট পারসন, মধ্যম পুরুষ সেকেন্ড পারসন, আর প্রথম পুরুষ হলো থার্ড পারসন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রথম সবসময় ফার্স্ট হয়, কিন্তু এখানে আছে থার্ড, থ্রি আর্লি পারসন। এইখানে যখন শিক্ষার্থীরা করতে যায়, ঠিক এই জায়গায় প্রথম পুরুষের জায়গায় ফার্স্ট পারসন লিখে দেয়, এই জায়গাটা তাকে বুঝতে হবে। উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন, ইংরেজিতে প্রথম পুরুষ মানে থার্ড পারসন। এটাকে বোঝার জন্য আগে আমরা উদাহরণ শিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা ভুল করছিলাম। উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কি হতে পারে? আমি। আর এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমি, আর প্লুরালে হলে আমরা। এখানে মধ্যম পুরুষে হবে তুমি সিঙ্গুলারে, এখানে তোমরা, আমি, আমার, আমরা, আমি, আমার, আমরা, এগুলো সব উত্তম পুরুষে। তুমি, তোমরা মধ্যম পুরুষে। এইগুলো বাদ দিয়ে আমি, আমরা, তুমি, তোমরা এর মধ্যে আরো বসানো যায়, এটা ফার্স্ট পারসনকে নির্দেশ করে। এইগুলো বাদ দিয়ে যা থাকবে সবই প্রথম পুরুষ। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা এ বাদে যা কিছু থাকবে প্রথম পুরুষ। মানে যেমন রাম, শ্যাম, যদু। রাম কি এখানে আছে? নেই। মানে আমি যখন কাউকে বলছি তখন হলো থার্ড পারসন, যাকে বলছি সে হলো সেকেন্ড পারসন, যে বলছে ফার্স্ট পারসন, যে বলে ফার্স্ট পারসন, যাকে বলে সেকেন্ড পারসন, আর কাউকে যদি নির্দিষ্ট করে বলে তখন হয়ে যায় থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তোমাকে বলছি তোমার নাম নির্দেশ করিনি, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, এবং যদি রাম, শ্যাম, যদু, মধু নাম নির্দিষ্ট করে দিই তখন হয়ে যায় থার্ড পারসন বা প্রথম পুরুষ। আশা করি পুরুষ সম্পর্কে বোঝাতে পারলাম। কিন্তু এই পরীক্ষায় যখন আসবে আমরা এই স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করব, কারণ এইভাবে যদি আমরা লিখি বা এইভাবে আমরা নিজেকে বাড়িতে প্র্যাকটিস করি তাহলে একটি জিনিসও ভুলবে না, এবং পরীক্ষায় ভুল হওয়ার প্রবণতা খুবই কম থাকবে। এরপরে রয়েছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে ইংরেজিতে বলা হয় টেন্স। আমরা কেন ইংরেজি পড়বো? ইংরেজির সাথে যদি আমরা এটা রিলেট করে পড়ি তাহলে আমাদের বিষয়গুলো খুবই সুন্দর ও মনে থাকবে। ক্রিয়ার কাল সেম ভাবে আমরা বলবো তিনটে ভাগে: অতীতকাল, বর্তমানকাল ও ভবিষ্যৎকাল। এই ক্রিয়ার কাল টেন্স আমাদের ইংরেজিতে সেমই রয়েছে, যেমন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পরীক্ষা আমরা ক্রিয়ার কালকে ঠিক এইভাবে এইরকম ছকের সাহায্যে লিখবো, তাহলে সময় বাঁচবে এবং আমাদের লেখাগুলো ভুল হবে না, এবং আমরা সারা জীবন এটাকে মনে রাখতে পারবো। অতীতকাল কি? অতীতকালের আবার চারটে ভাগ রয়েছে, বর্তমানে ঠিক সেম চারটে ভাগ।
ভবিষ্যতেও সেই 4টে ভাগ রয়েছে। অতীতকাল কি? যা পূর্বে ঘটে গেছে তাকে বলে অতীতকাল। যেমন অযোধ্যার রাম মন্দির হয়ে গেছে, অযোধ্যার রাজা রাম ছিলেন, রাজপুত্র ছিলেন রাম। তাহলে এইখানে আমি অতীতকালকে আরো 4টে ভাগে ভাগ করতে পারি, কিন্তু সেই বিষয়গুলো যদি নাম্বার দেয়া থাকে সেই অনুযায়ী করবো। যেমন অতীতকালে প্রথমটা হবে সাধারণ অতীত, পুরা ঘটিত অতীত বা ঘটে যাওয়া অতীত। এটা হলো পুরা ঘটিত চলমান অতীত, আর এটা হলো নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত একদম পুরো টেন্সের মতো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এইটা নিত্যবৃত্ত অতীত হয়ে গেছে। নিত্যবৃত্ত অতীতটা পুরো পারফেক্ট কন্টিনিউয়াস এর পরে যেটা আছে পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে সেটা নেই। নিত্যবৃত্ত হলো অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ সময় ধরে হতো কিন্তু প্রত্যেক দিন হতো। যেমন পাখিরা এসে গান গাইতো, আগে পাখিরা গান গাইতো। আমি সাঁতার শিখতাম, অতীতকালে কোনো কাজ একটি পিরিয়ড সময় ধরে নির্দিষ্ট সময় ধরে যদি অভ্যাস করা হতো বা করা হতো বোঝালে তখন সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। তখন আমরা ক্রিয়াকালে এই যখন 1, 2, 3টে ভাগ করলাম এবং প্রত্যেকটা ভাগের মধ্যে 4টে করে ভাগ রয়েছে, এখানে 12টা ভাগ রয়েছে। আমরা নাম্বার অনুযায়ী দেখবো। যদি 5 নম্বরে আছে প্রশ্নটা তাহলে এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট 2, এটি 3, এটা 4। আমাদের দরকার আর একটা, তাহলে আমরা সাধারণ অতীত এটা লিখলাম বা আরেকটা লিখে দিলাম। তারপরে আমাদের আর কিছু লেখার দরকার নেই, কারণ আমরা এখানে ছকের সামনে সহজের সাহায্যে আমরা বুঝিয়ে দিলাম যে আরো টেন্সের প্রত্যেকটিতে 4টে ভাগ রয়েছে। এক্সামিনার দেখলে বুঝে যাবে যে এ জানে যে প্রত্যেকটা টেন্সের আরো 4টে ভাগ রয়েছে। যেহেতু এটা 5 নম্বরে তাই আমরা এইটুকু পর্যন্ত লিখবো। এবার আসবো পদে। পদ প্রকরণ আমরা আগেই পড়েছি, খুবই একটা সহজ চ্যাপ্টার বা সহজ একটা বিষয়, কিন্তু আমরা যখনই করতে যাই তখন পদ ভুলে যাই। পদকে যদি এরকম লেখা হয় যে পদ কাকে বলে, প্রশ্ন আসে কত প্রকার, কি কি, তা আলোচনা করো, তাহলে আমাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে। আমরা ভুলে যাই পরীক্ষার চাপের প্রিপারেশনে কিভাবে করব। বা লিঙ্গ চ্যাপ্টারটা যখন আমরা লিঙ্গ প্রশ্নের উত্তর করতে থাকি তখন এটা আমরা ভুলে যাই। সেই জন্য এই স্মার্ট পদ্ধতিতে আমাদের সবকিছু করতে হবে। পদকে আমরা 4টে ভাগে ভাগ করে দিলাম। প্রথমে পদের রয়েছে 2টো ভাগ, নামপদ ও ক্রিয়াপদ। এই নামপদের রয়েছে 4টে ভাগ। আমরা ক্লাসে এগুলো বিস্তারিত পড়েছি, কিন্তু যখন পরীক্ষা হলে আসবো আমরা এত বিস্তারিত বলার দরকার নেই বা এত কিছু ভাবার দরকার নেই, কারণ আমাদের সময় হাতে খুব কম। তাই আমাদের শুধু বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে পরীক্ষার খাতায়। তাই জন্য আমরা এইরকম ভাবে লিখবো পদ, নামপদ, ক্রিয়াপদ। তাই এই নামপদকে আবার 4টে ভাগে ভাগ করেছে আমরা পড়েছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই বিশেষ্যকে বলে নাউন, বিশেষণকে বলে অ্যাডজেক্টিভ, সর্বনামকে বলে প্রোনাউন, অব্যয়কে বলে অ্যাডভার্ব। আমরা এগুলো জানি। তাহলে এই পদ এখানে একটা পয়েন্ট হয়ে গেল, এখানে একটা, 2টো, এখানে একটা 3টে, একটা 4টে, 5টা, 6টা, 7টা। তো 5 নম্বরের জন্য 7টা পয়েন্ট,
যথেষ্ট। তবুও আমরা যদি পুরো পদ থেকে ক্লিয়ার করতে যাই তখন লিখব বিশেষ্য, কোনো কিছু নাম বোঝালে আমরা জানি বিশেষ্য, তখন আমরা লিখব যেমন রাম, এটি একটি বিশেষের উদাহরণ। বিশেষণ গুণ বোঝালে যেমন লাল ফুল। সর্বনাম কি? নামের পরিবর্তে তারা। অব্যয় এবং আমরা পড়েছি অব্যয় লিঙ্গ বচন ও পুরুষ ভেদে যার কোনো ব্যয় নেই তাকে বলে অব্যয়। এবং কিন্তু, নতুবা, এই শব্দগুলো আমরা যদি লিখি বাক্যে কোনো অর্থের পরিবর্তন হয় না, তাহলে বাক্যে যার মধ্যে যে অর্থের কোনো পরিবর্তন হয় তাকে বলে অব্যয়। তাহলে আমরা শুধুমাত্র পরীক্ষায় দেওয়ার জন্য আমরা পদ কাকে বলে, এত বড় সিলেবাস, এত বড় চ্যাপ্টার, এত কিছু পড়ার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র আমরা পদকে এইভাবে চিহ্নিত করবো এবং আমরা এরকম চার্টের সাথে, টেবিলের সাথে আমরা ভাগ করবো নামপদ, ক্রিয়াপদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, একটি করে উদাহরণ দিয়ে দিলাম। 5 নম্বর 2 মিনিটের মধ্যে আমরা পুরো কমপ্লিট করে ফেলতে পারবো। গ্রামার যে 20-25 নম্বরটা থাকে সেটাকে আমরা একভাবে আয়ত্ত করতে পারবো। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা করে তাহলে একটি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবে। থ্যাংক ইউ সকলকে। শুভ সন্ধ্যা।